ঘড়ির কাঁটা সকাল ৯টা ছুতেই ভবানীপুরের এক পুরনো বাড়ির গেট খুলে বেরিয়ে এলো একটা সাদা রঙের স্কুটার। চালকের আসনে বসে থাকা মহিলাটির পরনে ছিল একটা সাধারণ তাঁতের শাড়ি, চোখে একটা পাতলা প্রেমের চশমা, আর মুখটা এতটাই শান্ত আর নিস্তরঙ্গ যে তাকে দেখে বোঝার উপায় নেই তার মনের ভেতর আইনের জটিল সব ধারা উপধারা কি নিপুণভাবেই না খেলা করে। এই মহিলা অ্যাডভোকেট অপরাজিতা সেন, কলকাতা হাইকোর্টের এক জীবন্ত কিংবদন্তি, যার নামের পাশে কোনো বিশেষণই যথেষ্ট নয়। কেউ বলে সততার প্রতিমূর্তি, কেউ বলে ন্যায়ের তলোয়ার। বড় বড় কর্পোরেট টাইকুন থেকে শুরু করে দাগি রাজনৈতিক তাহার যুক্তির জালে সবাই পরাস্ত হয়েছে। কিন্তু কোর্টরুমের বাইরে তার জীবনযাত্রা ছিল আশ্চর্যজনকভাবে সাদামাটা। দামি গাড়ির বদলে তার সঙ্গী ছিল এই পুরনো স্কুটার। স্কুটারটা নিয়ে গড়িয়াহাট বাজারের পাশ দিয়ে যখন এগিয়ে যাচ্ছিলেন, তখন তার চোখে পড়ল একটা পুলিশ চেকপোস্ট। কলকাতায় এটা নতুন কিছু নয়, কিন্তু আজকের চেকপোস্টটায় কেমন যেন একটা বাড়তি তৎপরতা। বেশ কয়েকজন পুলিশকর্মী গাড়ি থামাচ্ছিল, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে তদারকি করছিল এক মধ্যবয়সী ইন্সপেক্টর। তার ইউনিফর্মটা ছিল অন্যদের চেয়ে বেশি ঝকঝকে, কিন্তু তার হাবভাব আর দাঁড়ানোর ভঙ্গিতে ছিল ক্ষমতার এক কদর্য আস্থাভালন। ইনি ইন্সপেক্টর রতন মণ্ডল, লেক থানা এলাকার ত্রাস, যার নামে ঘুষ আর সাধারণ মানুষকে হেনস্থা করার ভুরি ভুরি অলিখিত অভিযোগ। অপরাজিতা নিজের লেন ধরেই ধীর গতিতে এগোচ্ছিলেন। তার সব কাগজপত্র ঠিক ছিল, গতিও ছিল নিয়ন্ত্রণের মধ্যে। কিন্তু চেকপোস্টের কাছে আসতেই ইন্সপেক্টর রতন মণ্ডল তার হাতের লাঠিটা দিয়ে এমনভাবে থামার ইশারা করল যেন সে কোনো দাগি অপরাধীকে পাকড়াও করেছে। অপরাজিতা কোনো বাক্য ব্যয় না করে স্কুটারটা রাস্তার একপাশে দাঁড়ালেন। রতন মণ্ডল তার দিকে এগিয়ে এলো, তার চোখে মুখে একটা বিদ্রূপের হাসি। অপরাজিতার সাধারণ শাড়ি আর স্কুটারের দিকে তাকিয়ে সে তাচ্ছিল্যে সুরে বলল, কি দিদি, সকাল সকাল কোথায় চললেন বাজার করতে? এত তাড়া কিসের? হেলমেটটা মাথায় দিলে কি খুব ওজন বেড়ে যেত? অপরাজিতা শান্তভাবে স্কুটার থেকে নামলেন। ধীর কিন্তু স্পষ্ট গলায় বললেন, অফিসার, আমি কোনো নিয়ম ভাঙিনি। আমার গাড়ির গতিও বেশি ছিল না। হেলমেটটা পরিনি, সেটা আমার ভুল। তাড়াহুড়ো হয়ে ভুলে গেছি, এর জন্য আমি দুঃখিত। তার এই শান্ত জবাবটা রতন মণ্ডলের অহংকারে গিয়ে লাগল। সে ভেবেছিল মহিলাটি হয়তো ভয় পেয়ে কাকতি মিনতি করবে, কিন্তু এর গলায় তো অন্য সুর। রতন অবাক হয়ে বলল, ও তাহলে ভুল স্বীকার করছেন, কিন্তু শুধু দুঃখিত বললে তো হবে না। আইন সবার জন্য সমান, চালান তো আপনার কাটতেই হবে। অপরাজিতা বললেন, অবশ্যই, আইন অনুযায়ী যা জরিমানা হয় আমি দিতে প্রস্তুত। দয়া করে চালানটা কেটে দিন, আমার একটু তাড়া আছে। তার এই নির্বিকার ভঙ্গিটা রতন মণ্ডলকে আরও খেপিয়ে তুলল। সে ভেবেছিল এই সুযোগে কিছু টাকা কামিয়ে নেবে, কিন্তু এই মহিলা তো আইনের কথা বলছে। হঠাৎই কিছু বোঝার আগেই রতন মণ্ডলের হাতটা উঠে এলো এবং সজোরে একটা চড় বসিয়ে দিল অপরাজিতার গালে। বড় আইনের কথা বলছিস না? আমাকে আইন শেখাতে এসেছিস? ইউনিফর্মটা কি এমনি এমনি পরে আছি? চড়টা এতটাই অপ্রত্যাশিত ছিল যে অপরাজিতা কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তার কানের ভেতরটা তরতর করছিল। চারপাশের গাড়ির হর্ন, মানুষের কোলাহল সব যেন কেমন অস্পষ্ট হয়ে গেল। প্রকাশ্যে রাস্তায় দিনের আলোয় একজন পুলিশ অফিসারের হাতে এই অপমান! তার এত বছরের সম্মান, তার পরিচয় সবকিছু যেন এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। কিন্তু পরক্ষণেই তার ভেতরের আইনজীবী সত্তাটা জেগে উঠল। তিনি নিজেকে সামলে নিলেন। তার চোখ দুটো স্থির হয়ে গেল, কিন্তু তাতে কোনো জল ছিল না, ছিল এক শীতল আগুন। রতন মণ্ডল তার এই স্থির দৃষ্টি দেখে আরও রেগে গেল। কি, খুব লেগেছে? এখনও আমার দিকে চোখ বড় করে তাকিয়ে আছিস? ফের যদি একটা কথা বলবি তাহলে সোজা লকআপে পুরে দেব। ভদ্রভাবে 10,000 টাকা বের কর আর এখান থেকে কেটে পড়, না হলে স্কুটারটাও যাবে আর তুইও যাবি। অপরাজিতা হতবাক হয়ে গেলেন। 10,000 টাকা? হেলমেটের জন্য জরিমানা তো মাত্র 1,000 টাকা। আপনি এত টাকা চাইছেন কেন? রতন খিচিয়ে উঠল। আমি চাইছি তাই, এটাই এখানকার আইন। দিবি কিনা বল, না হলে তোর কপালে অনেক দুঃখ আছে। অপরাজিতা বুঝলেন এই মুহূর্তে তর্ক করে কোনো লাভ নেই। এই লোকটা ক্ষমতার জোরে লাফাচ্ছে। তার কাছে এখন সবচেয়ে বড় অস্ত্র হলো ধৈর্য। তিনি ব্যাগ থেকে পার্স বের করে 10টি 1,000 টাকার নোট রতনের হাতে দিলেন। টাকাটা নেওয়ার সময় রতনের মুখে এক বিজয়ীর হাসি ফুটে উঠল। অপরাজিতা কোনো কথা না বলে স্কুটারে স্টার্ট দিলেন। তিনি যখন সেখান থেকে চলে যাচ্ছিলেন, তখন তার পিঠের পিছনে রতন মণ্ডলের বিদ্রূপের শব্দ ভেসে এসেছিল। কিন্তু অপরাজিতার কানে তখন আর কোনো শব্দ ঢুকছিল না। তার মাথায় শুধু একটাই জিনিস ঘুরছিল, এই চটটা শুধু তার গালে লাগেনি, এটা লেগেছে দেশের আইনের গালে, বিচার ব্যবস্থার গালে।
আর এই অপমানের হিসেব তাকে কড়ায় গণ্ডায় শোধ করতে হবে। ইন্সপেক্টর রতন মণ্ডল জানে না সে আজ কার গায়ে হাত তুলেছে। হাইকোর্টে সেদিন অপরাজিতার জবাব শুনে সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল। তার ধারালো যুক্তি, অকাট্য প্রমাণ আর বলিষ্ঠ উপস্থাপনার সামনে বিপক্ষের আইনজীবী দাঁড়াতেই পারেননি। কিন্তু কোর্টরুমের ভেতরে যে অপরাজিতা ছিলেন তার সাথে বাইরের মানুষটার কোনো মিল ছিল না। তার মনটা পড়েছিল সকালের সেই ঘটনায়। গালে লাগা চরের জ্বালাটা তখন কমে গেলেও অপমানের আগুনটা ভেতরে ভেতরে জ্বলছিল। মামলা জিতে চেম্বারে ফিরে এসেও তিনি শান্ত হতে পারলেন না। তিনি চেয়ারে বসে চোখ বন্ধ করলেন। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল রতন মণ্ডলের সেই উদ্ধত মুখ আর তার নোংরা হাসিটা। তিনি ভাবছিলেন তিনি চাইলে এক ফোনেই রতন মণ্ডলের চাকরি খেয়ে নিতে পারতেন। কলকাতার পুলিশ কমিশনার থেকে শুরু করে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সবাই তাকে এক নামে চেনে। কিন্তু সেটা হতো ক্ষমতার অপব্যবহার। রতন মণ্ডল যা করেছে, তিনিও যদি ক্ষমতার জোরে তার জবাব দেন, তাহলে তার আর রতনের মধ্যে পার্থক্য কি রইল? না, তিনি সে পথে হাঁটবেন না। তিনি যা করবেন আইনের পথে হেঁটেই করবেন। তিনি রতন মণ্ডলকে এমনভাবে আইনের জালে জড়াবেন যেখান থেকে বেরোনোর কোনো পথই সে খুঁজে পাবেন না। পরদিন তিনি তার সবচেয়ে বিশ্বস্ত জুনিয়র আকাশকে ডেকে পাঠালেন। আকাশ শুধু তার জুনিয়র নয়, সে অপরাজিতাকে নিজের বড় বোনের মতো শ্রদ্ধা করে। অপরাজিতা তাকে সকালের ঘটনাটা খুলে বললেন, কিন্তু নিজের পরিচয়টা গোপন রেখে তিনি বললেন যে তার এক পরিচিত সাধারণ মহিলার সাথে এই ঘটনা ঘটেছে। সব শুনে আকাশের রক্ত গরম হয়ে গেল। সে বলল, ম্যাডাম, আপনি শুধু একবার বলুন, আমি এই ইন্সপেক্টরের বিরুদ্ধে এক্ষুনি পিটিশন ফাইল করছি। অপরাজিতা তাকে থামিয়ে দিয়ে বললেন, আকাশ, আবেগ দিয়ে এই লড়াই জেতা যাবে না। আমাদের প্রমাণ লাগবে, অকাট্য প্রমাণ। আমি চাই তুমি এক্ষুনি নিউ মার্কেট থেকে সবচেয়ে ভালো মানের একটা স্পাই ক্যামেরা কিনে আনো, যেটা খুব ছোট হবে কিন্তু রেকর্ডিং কোয়ালিটি হবে হাই ডেফিনিশন। এরপর তিনি আকাশকে দিয়ে আরও কিছু কাজ করালেন। তিনি লেক থানা এলাকার কিছু পুরনো কেস ফাইল ঘাঁটতে শুরু করলেন। তিনি দেখতে চাইলেন ইন্সপেক্টর রতন মণ্ডলের বিরুদ্ধে আগে কোনো অভিযোগ জমা পড়েছে কিনা। দেখা গেল বেশ কয়েকটি বেনামি অভিযোগ আছে, কিন্তু প্রমাণের অভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সন্ধে স্পাই ক্যামেরাটা হাতে পাওয়ার পর তিনি সেটাকে নিখুঁতভাবে একটা বাদাম বোরখার নেকাবের ভেতর সেলাই করে বসিয়ে দিলেন। লেন্সটা এত ছোট ছিল যে বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না। এরপর তিনি তার স্কুটারের ড্যাশবোর্ডেও একটি ছোট ক্যামেরা সেট করলেন, যেটা বাইরের সবকিছু রেকর্ড করবে। তার প্রস্তুতি ছিল নিখুঁত। আগামীকাল সকালে তিনি আবার সেই পথে যাবেন, তবে অ্যাডভোকেট অপরাজিতা সেন হিসেবে নয়, একজন সাধারণ বোরখা পরা মহিলা হিসেবে। তিনি দেখতে চেয়েছিলেন পোশাক বদলালে রতন মণ্ডলের ব্যবহার বদলায় কিনা। তিনি জানতেন বদলাবে না, কারণ দুর্নীতিবাজদের চরিত্র পোশাক দিয়ে বিচার করে না, তারা বিচার করে শিকারের দুর্বলতা দিয়ে। আর কাল তিনি নিজেকে সবচেয়ে দুর্বল শিকার হিসেবেই উপস্থাপন করবেন। তিনি স্কুটার নিয়ে বেরিয়ে পড়লেন। তার বুকের ভেতরটা সামান্য ধুকপুক করছিল। তিনি সেই একই সময়ে গড়িয়াহাট বাজারের মোড়ে পৌঁছালেন। আর যেমনটা তিনি ভেবেছিলেন, ইন্সপেক্টর রতন মণ্ডল তার দলবল নিয়ে সেখানেই দাঁড়িয়েছিল। একটা বোরখা পরা মহিলাকে স্কুটারে দেখে রতনের শিকারী চোখ দুটো জ্বলে উঠল। সে হাত দেখিয়ে স্কুটারটা থামাতে বলল। অপরাজিতা স্কুটার থামালে রতন এগিয়ে এসে সেই একই তাচ্ছিল্যের সুরে বলল, কি ব্যাপার ম্যাডাম, এত পর্দায় থেকেও এত জোরে গাড়ি চালাচ্ছেন? ভেতরের মুখটা তো দেখা যাচ্ছে না, কিন্তু বাইরের নিয়ম তো মানতে হবে। তার সঙ্গের কনস্টেবলরা হেসে উঠল। অপরাজিতা কোনো কথা না বলে তার ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির কাগজপত্র এগিয়ে দিলেন। তার ভেতরের ক্যামেরাটা তখন রতনের প্রতিটি হাবভাব, প্রতিটি শব্দ নিখুঁতভাবে রেকর্ড করে চলেছে। রতন কাগজপত্রগুলো হাতে নিয়ে দেখার ভান করে বলল, সব তো ঠিকই আছে মনে হচ্ছে, কিন্তু আপনি ওভার স্পিডিং করছিলেন, তার জন্য জরিমানা দিতে হবে। অপরাজিতা এবার মুখ খুললেন। তিনি গলাটা একটু কাঁপা কাঁপা করে বললেন, কিন্তু স্যার, আমার গাড়ির গতি তো 25-এর বেশি ছিল না, আমি তো নিয়ম মেনেই চালাচ্ছিলাম। রতন ধমকে উঠে বলল, চুপ কর, আমি নিজের চোখে দেখেছি তুই কত জোরে চালাচ্ছিলি। আমাকে এখন আইন শেখাবি? সোজা কথায় 5,000 টাকা বের কর, না হলে থানা পর্যন্ত যেতে হবে, আর সেখানে গেলে কি হয় সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। এই কথা বলেই সে আগের দিনের মতোই তার হাতটা তুলল। অপরাজিতা মূর্তির জন্য চোখ বন্ধ করে নিলেন। সপাটে একটা চর এসে লাগল তার গালে, তবে এবার নেকাবের ওপর দিয়ে। জ্বালাটা কম হলেও অপমানটা ছিল একই রকম। অপরাজিতা মনে মনে বললেন, ধন্যবাদ ইন্সপেক্টর মণ্ডল, আপনি আমার কাজটা আরও সহজ করে দিলেন। তিনি কাঁপা কাঁপা হাতে ব্যাগ থেকে 5,000 টাকা বের করে রতনের হাতে দিলেন। রতন টাকাটা পকেটে ঢোকাতে ঢোকাতে বলল, মনে থাকে জানো, পরের বার থেকে নিয়ম মেনে চলবি।
অপরাজিতা কোনো কথা না বলে স্কুটার চালিয়ে সেখান থেকে চলে এলেন। এবার তার মনে কোনো রাগ বা অপমান ছিল না, ছিল এক শিকারীর প্রতি তৃপ্তি। মাছ অবশেষে টোপ গিলেছে। সরাসরি চেম্বারে এসে তিনি দরজা বন্ধ করে দুটো ক্যামেরার ফুটেজই তার ল্যাপটপে ট্রান্সফার করলেন। ভিডিওটা প্লে করতেই তার চোখের সামনে ভেসে উঠল রতন মণ্ডলের কুৎসির চেহারাটা, তার প্রতিটি কথা, চর মারার দৃশ্য আর টাকা নেওয়ার মুহূর্ত, সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার রেকর্ড হয়েছে। তিনি আর এক মুহূর্তও দেরি করলেন না। তিনি ফোন করলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ আলোক সান্যালের অফিসে। আলোক সান্যাল ছিলেন একজন সৎ আর কড়া অফিসার, যার সাথে অপরাজিতার পেশাগত কারণে পরিচয় ছিল। তিনি অ্যাপয়েন্টমেন্ট চাইলেন। ডিসিপি সান্যাল অ্যাডভোকেট অপরাজিতা সেনের নাম শুনে সঙ্গে সঙ্গে বিকেলে দেখা করার সময় দিলেন। বিকেলে যখন অপরাজিতা ডিসিপি সান্যালের অফিসে পৌঁছলেন, তখন তার পরনে ছিল তার পরিচিত আইনজীবীর পোশাক। তার হাতে ছিল একটা পেন ড্রাইভ। প্রাথমিক সৌজন্য বিনিময়ের পর অপরাজিতা সরাসরি কাজের কথা এলেন। মিস্টার সান্যাল, আমি আজ আপনার কাছে একজন আইনজীবী হিসেবে আসিনি, এসেছি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের ডিপার্টমেন্টের একজন অফিসারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে। আলোক সান্যাল একটু অবাক হলেন। তিনি বললেন, ম্যাডাম, আপনি বলুন, কি হয়েছে? অপরাজিতা কোনো ভূমিকা না করে পেনড্রাইভটা তার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা একবার আপনার কম্পিউটারে চালিয়ে দেখুন, তারপর আমি বাকিটা বলছি। ডিসিপি সান্যাল পেনড্রাইভটা প্লাগ ইন করলেন। স্ক্রিনে ভিডিওটা প্লে হতেই তার মুখের হাসিটা মিলিয়ে গেল। তিনি দেখলেন লেক থানার ইন্সপেক্টর রতন মণ্ডল কিভাবে একজন বোরখা পরা মহিলাকে হেনস্থা করছে, চড় মারছে এবং অবৈধভাবে টাকা আদায় করছে। ভিডিওটা শেষ হবার পর তিনি স্তব্ধ হয়ে বসে রইলেন। তার ফর্সা মুখটা রাগেই লজ্জায় লাল হয়ে গেছে। তিনি অপরাজিতার দিকে তাকিয়ে বললেন, এটা অবিশ্বাস্য। এই মহিলার সাথে যে অন্যায় হয়েছে তার জন্য আমি লজ্জিত। আমি আপনাকে কথা দিচ্ছি, এই ইন্সপেক্টরের বিরুদ্ধে আমি কঠোরতম ব্যবস্থা নেব। অপরাজিতা শান্তভাবে বললেন, মিস্টার সান্যাল, এই মহিলা আর কেউ নয়, আমি নিজে। এবার ডিসিপি সান্যাল যেন আকাশ থেকে পড়লেন। কি, আপনি? অপরাজিতা তখন তাকে আগের দিনের ঘটনাটাও খুলে বললেন, কিভাবে তাকে প্রথমবার অপমান করা হয়েছিল, চর মারা হয়েছিল এবং 10,000 টাকা আদায় করা হয়েছিল। আর তারপর কিভাবে তিনি প্রমাণ জোগাড় করার জন্য এই ছদ্মবেশ ধারণ করেছিলেন। সবটা শোনার পর আলোক সান্যালের মাথা লজ্জায় হেট হয়ে গেল। নিজের ডিপার্টমেন্টের একজন অফিসারের এবং জঘন্য আচরণে তিনি ক্ষুব্ধ এবং ব্যথিত হলেন। তিনি উঠে দাঁড়িয়ে অপরাজিতার সামনে এসে বললেন, ম্যাডাম, আমি শুধু পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে নয়, একজন নাগরিক হিসেবেও আপনার কাছে ক্ষমা চাইছি। রতন মণ্ডল আমাদের পুরো ফোর্সের জন্য একটা কলঙ্ক। ওকে আর এক মুহূর্তেও এই ইউনিফর্মে রাখা যায় না। তিনি সঙ্গে সঙ্গে তার অধীনস্থ অফিসারদের ডেকে পাঠালেন এবং ইন্সপেক্টর রতন মণ্ডলকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিলেন। এরপর তিনি অপরাজিতাকে বললেন, ম্যাডাম, সাসপেনশন তো শুধু প্রথম ধাপ। আমি চাই আপনি এর বিরুদ্ধে অফিসিয়াল এফআইআর দায়ের করুন। আপনার এই প্রমাণগুলো কোর্টে পেশ করা হলে ওর জেল হওয়া কেউ আটকাতে পারবে না। আপনার এই লড়াইয়ে পুরো পুলিশ ডিপার্টমেন্ট আপনার পাশে থাকবে। অপরাজিতা যা চেয়েছিলেন ঠিক তাই হলো। তিনি শুধু রতনের শাস্তি চাননি, তিনি চেয়েছিলেন সিস্টেমের মাধ্যমে তাকে শিক্ষা দিতে। তিনি সেদিনই লেক থানায় গিয়ে ইন্সপেক্টর রতন মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন। যে থানায় বসে রতন এতদিন ধরে রাজত্ব চালিয়েছে, আজ সেই থানার খাতাতেই তার নামে দুর্নীতির মামলা করা হলো। খুব দ্রুত খবরটা ছড়িয়ে পড়ল, মিডিয়াতে ব্রেকিং নিউজ হতে শুরু করল। একজন মহিলা আইনজীবীর সাথে দুর্ব্যবহার এবং ঘুষ নেওয়ার অভিযোগে ইন্সপেক্টর সাসপেন্ডেড। মামলাটা এবার শুধু অপরাজিতা সেনের ব্যক্তিগত লড়াই রইল না, এটা হয়ে উঠল শহরের সবচেয়ে চর্চিত বিষয়। দুদিন পর মামলা কোর্টে বাড়ল। কার গড়ায় গানে ছিল রতন মণ্ডল। তার পরনে আর সেই দাপুটে ইউনিফর্মটা ছিল না, ছিল একটা সাধারণ পোশাক। তার মুখের সেই অহংকারটা উধাও, তার জায়গায় ছিল ভয় আর অনিশ্চয়তা। বিচারকের সামনে অপরাজিতা তার সাথে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা করলেন। মাই লর্ড, এই মামলাটা শুধু আমার ব্যক্তিগত অপমানের মামলা নয়। এই মামলাটা এই শহরের হাজার হাজার সাধারণ মানুষের লড়াই, যারা প্রতিদিন ক্ষমতার এই দম্ভের শিকার হয়, কিন্তু ভয়ে মুখ খুলতে পারে না। আজ আমি তাজেরই প্রতিনিধি হয়ে এখানে দাঁড়িয়েছি। এরপর তিনি কোর্টের সামনে বড় স্ক্রিনে সেই দুটো ভিডিও পেশ করার অনুমতি চাইলেন। অনুমতি পাওয়ার পর তিনি একে একে ভিডিওগুলো প্লে করলেন। প্রথম ভিডিওতে তাকে চড় মারার দৃশ্য, দ্বিতীয় ভিডিওতে বোরখা পরা অবস্থায় তাকে হেনাস্তা করার দৃশ্য। রতন মণ্ডলের প্রতিটি কুৎসিত কথা, তার হিংস্র আচরণ, সবকিছু যেন জীবন্ত হয়ে উঠল। সব সাক্ষ্য প্রমাণ এবং দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক তা রায় ঘোষণা করার জন্য প্রস্তুত হলেন। তিনি তার চশমাটা ঠিক করে নিয়ে গম্ভীর গলায় বললেন,
সমস্ত প্রমাণ এবং সাক্ষীর বয়ান শোনার পর এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ইন্সপেক্টর রতন মণ্ডল তার পদের চূড়ান্ত অপব্যবহার করেছেন। তিনি শুধু একজন মহিলার গায়ে হাত তুলে আইন ভাঙেননি, তিনি ঘুষ নিয়ে সাধারণ মানুষে হেনাস্তা করে এবং ভীতি প্রদর্শন করে পুলিশ ডিপার্টমেন্টের সম্মানহানি করেছেন। এই ধরনের অপরাধ ক্ষমার অযোগ্য। তাই এই আদালত ইন্সপেক্টর রতন মণ্ডলকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিচ্ছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন শাখাকে একটি পৃথক মামলা শুরু করার আদেশ দেওয়া হচ্ছে এবং এই মামলায় তাকে দোষী সাব্যস্ত করে 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করা হলো। রায় শোনার পর অপরাজিতার মুখে ছিল এক শান্ত প্রতিথির হাসি। তিনি জানতেন এই জয় শুধু তার একার নয়, এই জয় সকল জনতার, যারা রতনের কাছে অত্যাচারিত হয়েছে। আদালত থেকে বের হয়ে অপরাজিতা মনে মনে বললেন, অপরাধী যত বড় লোকই হোক না কেন, সত্যের কাছে তাকে অবশ্যই পরাজিত হতে হবে। বন্ধুরা, আপনাদের এলাকায়ও কি এরকম পুলিশ অফিসার আছে? থাকলে আপনাদের কেমন পদক্ষেপ নেওয়া উচিত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গল্পটি কেবল বিনোদন ও শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে দেখানো সব চরিত্র, ঘটনা ও সংলাপ কাল্পনিক, কোনো বাস্তব ব্যক্তি, প্রতিষ্ঠান বা ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই। দয়া করে এটিকে শুধুই গল্প হিসেবে দেখুন এবং উপভোগ করুন। যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং যতটা সম্ভব বেশি মানুষের কাছে শেয়ার করুন। আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই